মানবাধিকার দিবস পালিত হচ্ছে। আজকের এই হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের এই আলোচনা সভায় প্রথমেই কোরআনে কারিম থেকে তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক, হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساكم أنفسكم أولئك هم الفاسقون. صدق الله المولانا العظيم. কোরআন তেলাওয়াত শেষ হলো। 10 ডিসেম্বর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকে এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ লুৎফর রহমান। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্ট্যান্ডার্ড রেখে স্ট্যান্ডার্ড أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله 77তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা মানব মহা হল 2 তলা জাতীয় প্রেস ক্লাব সকাল 10টা। প্রধান অতিথি কে এম প্রভুল আমিন, নির্বাহী প্রধান হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ, প্রধান বক্তা লায়ন মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি। বিষয় অতিথি প্রেস এর আর খান, শেখ মোহাম্মদ মোস্তফুর রহমান, আবুল কাশেম মজুমদার। সংক্ষিপ্ত আমরা আমাদের সকলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি হিউম্যান রাইটস এর ভয়েস বাংলাদেশ। আমি আপনারা আমাকে দক্ষিণের সেক্রেটারি হিসাবে দিয়েছেন। আমি ইনশাআল্লাহ গর্বিত এবং আপনাদের ভালোবাসা এবং এই আমাদের সংগঠনের যেন আমরা যে কোনো সমস্যা বা দেশের ভালো কাজের জন্য সুন্দরভাবে আমরা করতে পারি। আমরা সকলে ঐক্যজোট হয়ে আমরা যে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং
যথেষ্ট চেষ্টা করবো যেন আমরা দেশের জন্য কাজ করে এবং দেশের যেভাবে দুঃখীর সামনে দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি। আর আপনাদের সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ যেখানে সমস্যা আছে আমরা সেখানে যে সমস্যার সমাধান দেব, আমরা উপস্থিত থাকবো। আমাদের আমাদের সারা বাংলাদেশের দুর্যোগের মধ্যে আমরা যেন দ্রুত যেটা আমরা উপস্থিত হতে পারি এবং তাদের সাথে যথেষ্ট দুঃখের সুখে এবং ভালো ভালো যে কাজগুলো আছে করি এবং অসহায়দের দ্রুত চিকিৎসা, বাসস্থান, খাবারের ব্যবস্থা আমরা এগুলা যেন আমরা করতে পারি। আমরা এই কাজের জন্যই আজকে আমাদের এই প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য। আমরা যেন প্রতি বছর এই মানবতা অধিকার নেওয়া আমরা যেন সারা বছর আমরা যেন এই কাজগুলো করতে পারি, যেন আমাদের সবসময় স্মরণ থাকে। শুধু একটা দিন নয়, আমরা সারাটা বছর যেন এই ভালো ভালো কাজগুলো করতে পারি। আমরা এর জন্য আমাদের এই সারা বছর আমরা সবাই যেন নারায়ণগঞ্জ যে কোনো চট্টগ্রাম যে কোনো আমরা প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত থাকবো, যেন আমরা উপস্থিত থাকার উদ্দেশ্য হলো যেন আমরা যেন ঐক্য হয়ে কাজ করতে পারি। আর যদি আমরা ভালো আমরা সারা বাংলাদেশে বড় বড় জায়গায় যদি আমরা বিশেষ জায়গায় না যাই, তাহলে আমরা এইগুলা ভুলে যাবো, এই কাজের থেকে আমরা এই কাজগুলো করতে পারবো না। যাই হোক, আমরা যেন সারাক্ষণ আমরা চেষ্টা করবো বা আমাদের কোথায় সমস্যা কি আছে আমরা যে কোনো কাজে আপনারা মুখ্য হবে, সম্মুখীন হয়ে আমরা সকলে একজোট হয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকে এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণের মোজাম্মেল মোল্লা। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইটা পাই নাই, পাবো আজকে আমি পাঠাই দেবো। ৭৭তম হিউম্যান রাইটস মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ এর নির্বাহী প্রধান এ.কে.এম. নুরুল আমিন এবং ঢাকা উত্তর, দক্ষিণ এবং সমস্ত বাংলাদেশ থেকে আগত হিউম্যান রাইটস এর সকল সদস্যবৃন্দ। যেহেতু এখানে উপস্থিত আছেন আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ, তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সংগঠনকে আন্তর্জাতিকভাবে যাতে রূপান্তরিত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে এগিয়ে যাব। পাশাপাশি আমরা একটি দরিদ্রতম দেশ, আমাদের এই দেশের প্রতিটা এলাকায় দুর্যোগ লেগেই আছে। সেই দুর্যোগগুলোর মধ্যে যেগুলো না করলেই নয় সেগুলো আমরা ফাইন্ড আউট করে আমরা যাতে মানুষের জন্য, যেহেতু সংগঠনটা মানবিক, সেই জন্য মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি, আমরা যেন এই কাজকে পুরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি, সেরকম একটি রোডম্যাপ আমরা আজকে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আমরা আশা করব। ইতিমধ্যে আমার বন্ধুবর ঢাকা দক্ষিণের সেক্রেটারি লুৎফর রহমান বলে গেছেন যে আমরা যে কোনো সময় যে কোনো দুর্যোগে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমিও তারই কথার সুর ধরে বলতে চাই,
আমরা যেহেতু মানবতা নিয়ে কাজ করতেছি, আমরা মানুষের পাশে থাকব এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা আমাদেরকে স্মরণ করবে, আমরা সাথে সাথে ইনশাআল্লাহ তাদেরকে সাড়া দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নূর সোহেল। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ মানবতা দিবস 10 ডিসেম্বর সাধারণতম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে সমগ্র উপস্থিতি প্রধান অতিথি AKM নুরুল আমিন, নির্বাহী প্রধান হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ, অতিথিবৃন্দ, প্রধান বক্তা লায়ন ফারুক রহমান, বিশেষ অতিথি প্রফেসর আর খান, উপস্থিত যারা আছেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো এটা মানবাধিকারী মানব সেবার কাজ। আমরা এই সেবার সাথে জড়িত হয়ে এই কাজের সাথে আমরা কাজ করতে যদি পারি, নিজেকে আমরা খুব ধন্য মনে করব। এখানে মানুষ সেবা, পৃথিবীতে বিবেক, মানুষের বিবেক হলো বড় বিবেক। আপনি বিশ্বের দরবারে যেখানে যান না কেন, বিবেক যদি কাজ করেন সমাজ, দেশ, তাহলে আপনার মানবাধিকার মানব প্রতিষ্ঠিত হবে। আর যদি বিবেকটা না কাজ করেন কোনো কিছু, তাহলে এই মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। তো চাই আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ সেবায় কাজ করবো বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের আজকের আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ আলামিন ব্যাপারী। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 ডিসেম্বর ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি AKM নুরুল আমিন, আরো উপস্থিত হয়েছেন মানবাধিকারের বিভিন্ন এলাকা সংগঠনের নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন উত্তরের সভাপতি এবং দক্ষিণের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মানবাধিকার এমন একটা সংগঠন মানুষের অধিকার নিয়ে কথা বলে। এখন তো আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, তার অধিকারই নাই। হামলা মামলা, খুন, রাজধানী অদরে চলছে। এখন আমাদের এই মানবাধিকার তাদের পক্ষে কথা বলে। এতে অসহায়, জুলুম অত্যাচার যারা শিকার, তাদের পক্ষে মানবাধিকার কথা বলে। এখন আমাদের এই মানবাধিকারের কাজটা কি? আমরা ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে শুনবো। এবং মানবাধিকারের কাজটা হচ্ছে যেখানে জুলুম অত্যাচার, সেখানেই আমাদেরকে দাঁড়াতে হবে এবং ভালো ভালো কাজ করতে হবে এবং গরিব অসহায় মাঝে সবসময় খোঁজখবর নিতে হবে। যে আমি ভালো খাইলাম, আমি নিজে খাইলাম, আমার পাশের বাসায় একজন না খেয়ে রয়েছে, এদিকে খবর রাখতে হবে। দেখা যাবে আমার টাকা আছে, আমি প্রতি বছর উমরা করলাম, হজ করলাম, আমার পাশের বাড়ি একজন এতিম মেয়ে বিবাহ হয় না টাকার জন্য, সেই দেশের দিকে খবর রাখতে হবে। মোট কথা সমস্ত ভালো কাজের সাথে আমাদের জড়িত থাকতে হবে। এটা মানবাধিকার এমন একটা সংগঠন
মানবিক কাজ করতে হবে। যেখানে জুলুম সেখানে মানবাধিকার। এখন আমাদের এখানে নেতৃবৃন্দ আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো মানবাধিকারে। আসলে আমরা নতুন, এখানে যারা আমরা সদস্য হয়েছি এবার নতুন, মানবাধিকারের কাজটা কি তাদের থেকে আমরা শুনবো, শিখবো এবং আমরা তাদের নেতৃত্ব আগে আমরা চলবো। যে জায়গায় ইনশাল্লাহ আমাদের আমন্ত্রণ করবো আমরা অংশগ্রহণ করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবুল কাশেম মজুমদার, চেয়ারম্যান বাংলাদেশ জাস্টিস পার্টি। উপস্থিত হয়েছেন বঙ্গদ্বীপ মোস্তাক আহমেদ ভাসানী, চেয়ারম্যান নেহাব ভাসানী। আজকে আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ দিদার হোসেন। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শরীরটা ভালো না, এই জন্য কিছু বলতে পারবো না আজকে। প্লিজ ফটো কাউকে দেন। ধন্যবাদ। আমরা সুস্থতা কামনা করি, সুস্থ হন। জাস্টিস পার্টি। দেখো পরবর্তী কি আছে। দিদার হোসেন আসেনি? দিদার হোসেন এই মোহাম্মদ আলী দেন উত্তরে। মোহাম্মদ আলী স্থানীয় শেষ করেন। আচ্ছা, স্থানীয় শেষ করেন, এরপরে আমরা মোহাম্মদ আলী ওনার পদক কি? ইনি এসছেন আলোচনা করে মঞ্চ জায়গা ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনজেপি, সংক্ষেপে নতুন ধারা জনতার পার্টি এনজিপি ও আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকের আলোচনার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন নেহাব ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ মোস্তাক আহমেদ ভাসানী। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হিউম্যান রাইট ভয়েস আয়োজিত আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের এবং হিউম্যান রাইটসের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিউম্যান রাইট মানবাধিকার কথাটি সার্বজনীন, এটা কমন। আইনের শাসন বিঘ্নিত হলে আমরা বলি যে মানবাধিকার বিচ্যুত হয়েছে। গণতন্ত্র, ভোটের অধিকার, যে কোনো সব কিছুর মূলে হলো মানব অধিকার। কারণ মানবাধিকার থাকলে আইনের শাসনও সঠিক যথাযথভাবে চলবে, ভোটাধিকার প্রয়োগ সঠিকভাবে চলবে, গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। কাজেই মানবাধিকার কথাটি অত্যন্ত ব্যাপক এবং বৃহৎ। এই মানবাধিকার যদি থাকে তাহলে আমরা একসাথে সব কিছুকে আমরা সমন্বয় সাধন করতে পারি। এক সময় আমরা সাম্রাজ্যবাদকে গালি দিয়েছি, তাদের শাসন, শোষণ, জুলুম, নিপীড়নের কথা আমরা শুনেছি, কিন্তু আজকে সাম্রাজ্যবাদী শাসন, শোষণ নেই। তারপরও আজকে আমরা বিশ্বে যেটা দেখতে পাই, সাম্রাজ্যবাদ কাউকে রাষ্ট্রহীন করে নাই। আজকে দলের নামে বিভিন্ন রাষ্ট্রে, দেশে গণতন্ত্রের নামে, দলের নামে তারা নিজেরা সাম্রাজ্যবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি মনে করি তার চেয়ে আরও অধিকতর কঠিন এবং কঠোর, যেখানে তারা রাষ্ট্রহীন করতে চায়। আজকে ধর্মীয় অপবাদ দিয়ে, জাতিগত অপবাদ দিয়ে, এই দুই বিরোধের কারণে আজকে আমরা দেখতে পাই যে আজকে রোহিঙ্গারা বিতাড়িত, তারা রাষ্ট্রহীন। দলের সাম্রাজ্যবাদের কারণে আমার আসামে বাঙালি খেদাও আন্দোলনে তাদেরকে রাষ্ট্রহীন করতে চায়, এটা দলীয় সাম্রাজ্যবাদের কারণে। কিন্তু সাম্রাজ্যবাদ কাউকে রাষ্ট্রহীন করে নাই, কাউকে এইভাবে গুম, খুন, হত্যা করে নাই, যেটা আমার দেশে হয়েছে। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে,
কাজেই আজকে আমাদের ভাবতে হবে সারা বিশ্বে, এটা আমি নতুন করে অনুধাবন করেছি, দলীয় সাম্রাজ্যবাদ, দলের নামে এত বেশি শাসন, শোষণ, লুটপাট, টাকা পাচার, যেটা সাম্রাজ্যবাদ কখনো করে নাই। কাজেই আজকে এই মানবাধিকার দিবসে আমাদের দলীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি দুটি সংগঠন তৈরি করেছিলাম আমার নেববাসানির পাশাপাশি, সেটা হলো জন্ম অধিকার বাস্তবায়ন সংস্থা এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রীতি পরিষদ। এর দুটির আলোকেই আমি সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমি বলতে চাই আজকে ধর্মীয় ভেদাভেদ, যেটা আমাদের নবী বলে গেছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না, তাহলে এটা মানবাধিকার লঙ্ঘিত হবে। কাজেই দলের ধর্মের স্বকীয় স্বাধীনতা রয়েছে। আজকে আমরা দেখেছি বিএনপি কিভাবে তাদের নিজেদের লোকদেরকে দমন নিপীড়ন করছে, ওদেরকে টিকিট দিয়ে আবার অন্যদিকে বা হাতে না সূচক সেই মন্তব্যের কারণেই এগুলি করছে। কাজেই আগামী দিন জুলাই বিপ্লবের যে ধারা, এর প্রত্যাশা এবং প্রাপ্তি এবং করণীয় এবং আজকের বাস্তবতা আজকে আমাদেরকে ভাবিয়ে তুলছে। আজকের মানবাধিকার দিবসে যে জুলাই বিপ্লব হয়ে গেল, যে আগস্ট বিপ্লব হয়ে গেল, একে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে 100% মানবাধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারি। এটা প্রতিষ্ঠিত হইলেই গণতন্ত্র আদায় হবে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রয়োগ হবে, গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আজকে আমাদের দেশে দলীয় মনোনয়ন মধ্য দিয়ে স্বৈরাচার আরও সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভারতে আমি লক্ষ্য করেছি কংগ্রেস, সেই রাহুল গান্ধী, সে 5,000 মাইল পদযাত্রা করে কৃষকদের পক্ষে দাঁড়িয়েও সে তার সভাপতি পদ ছেড়ে দিছে। সে 570 আসনের ভিতরে 200 আসন ছেড়ে দিয়েছে। এই হিসাবে বিএনপির উচিত ছিল 120টা আসন অপোজিশনকে দেওয়া। তারা সবই লাগবে, সবই খাবে। এবং আমি মনে করি আওয়ামী লীগের চেয়ে আরও ব্যাপক ভয়ানক স্বৈরাচার হয়ে তারা আসবে, যেটা এই মনোনয়নের মধ্য দিয়ে সেটা প্রকাশ হয়েছে। 1.5 বছরে লুটপাট, দখলবাজির মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। এগুলি কি মানবাধিকার বিবর্জিত নয়? কাজে আজকে এগুলি আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে। এগুলির সমীকরণ আজকে মিলাতে হবে। আজকে কে হয় এক মঞ্চে আসছে না। আজকে উচিত ছিল 2 দলের বাইরে একটি সঠিক যথাযথ মোর্চা করা। আজকে যদি এই সরকার সঠিক থাকতো, আজকে যদি অপরাপর দলসমূহ সঠিক থাকতো, আমি মনে করি 2 দল ভেঙে খান খান হয়ে যেত। আজকে তাদের মাঝে অপশক্তি কাজ করছে। আজকে তাদের ভালো লোক এবং খারাপ লোক আজকে বিভাজন তৈরি করতে হবে, সেটা আওয়ামী লীগের বেলায় হোক, বিএনপির বেলায় হোক, এটা আমরা করতে ব্যর্থ হয়েছি। আজকে আগামী দিন আরও মানবাধিকার বিপর্যয় আসবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমি নেববাসিনীর পক্ষ থেকে এটাই বলছি। আজকে আমার যে জন্মাধিকার, আমার এখানে জন্ম, এখানেই আমরা রাইট, যেটা রোহিঙ্গারা দাবি করতে পারে, যেটা আসামের বাঙ্গালের, সারা বিশ্বের নৃতাত্ত্বিক গোষ্ঠীর আজকে উগ্র জাতীয়তার কারণে, উগ্র ধর্মান্ধের কারণে আজকে আজকে অনেকে খ্রিস্টান ধর্মকে সঠিক মনে করে, হিন্দু ধর্মকে সঠিক মনে করে, বুদ্ধকে সঠিক মনে করে, এবং ধর্মীয় সাম্রাজ্যবাদ আজকে কাজ করছে। কাজেই এগুলির ঊর্ধ্বে থেকে আজকে কিভাবে আমরা আরও সুদৃঢ় মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি, এটি আজকের বাস্তবতা, এটি আজকের আমাদের ভাববার বিষয়। এই প্রত্যাশা ব্যক্ত করছি। নেববাসিনীর পক্ষ থেকে তারই মীমাংসা উচিত, তারই সমীকরণ আসা উচিত, এবং দলীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, যাতে কাউকে রাষ্ট্রহীন না করে, গুম, খুন, হত্যা, গণতন্ত্র বিপর্যয়মূলক কাজ না করে, লুটপাট না করে, টাকা পাচার না করে। এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং কিভাবে তৃতীয় ধারা তৈরি করা যায়, মোর্চা তৈরি করা যায়, তাহলে আমি মনে করি যে আমরা যে এক দলকে স্বৈরাচার দিয়ে তাড়িয়েছি, আরেক দল যাতে এর চেয়ে ভয়ানকভাবে স্বৈরাচার না হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবার মাঝে গণতন্ত্রের সুবাতাস উদয় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। 10 ডিসেম্বর 77তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকে আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সদস্য মোহাম্মদ আলী। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 ডিসেম্বর 77তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের আলোচনা সভার প্রধান অতিথি AKM নুরুল আমিন, নির্বাহী প্রধান হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ।
প্রধান বক্তা লায়ন মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি। সভাপতিত্ব করেন মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, সভাপতি ঢাকা বিভাগ, সহসভাপতি কেন্দ্রীয় কমিটি হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আজকে বিগত 17 বছরে আমরা যেই মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র দেখতে পেরেছি, আমার সব বক্তা যিনি বলে গেলেন, একটা দলের প্রতি উনি খুব সৃষ্টি করলেন। ওনারাও তো মানবাধিকার লঙ্ঘিত। আজকে 16 বছর ধরে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করেনি, লঙ্ঘিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা চাই বিগত দিনে যেন আমাদের শোষণ করতে না পারে, শাসন করতে না পারে, প্রকৃত অর্থের গণতন্ত্র যেন আমরা ফিরে পাই। আজকের যারা আমাদের আলোচক মানবাধিকার লঙ্ঘন যারা করেছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের এই আশা ব্যক্ত থাকবে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং প্রকৃত অর্থের মানবাধিকার ফিরিয়ে আনতে হবে। যে আমরা শোষণের রাজনীতি না করি, আমরা শাসনের রাজনীতি না করি, প্রকৃত গণতন্ত্র করি, এটাই আমার কাম্য। সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখছেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আলম সর্দার। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭৭তম আলোচনা সভায় উপস্থিত আছেন হিউম্যান রাইট ভয়েস বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চেয়ারম্যান রুহুল আমিন স্যার। উপস্থিত আছেন এখানে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক ভাই। আরও উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ হিউম্যান রাইট ভয়েস বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন এখানে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান জুয়েল ভাই সভাপতিত্ব। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, মানবাধিকার সংগঠন আমাদের একটা সুন্দর স্বাভাবিক সত্যের পথে চলার সংগঠন। আমরা সবাই যদি একসাথে পথ চলতে পারি তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশটা, স্বাধীন বাংলাদেশটা অনেক সুন্দর হয়। আমরা চাই সবাই একত্রে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে পথ চলি। আমরা সবাই মানবাধিকারের পথে পথ চলি, মানবাধিকারের কথা বলি। আমরা সত্যের পথে চলি, ন্যায়ের পথে চলি এবং সারা দেশে যত উচ্ছৃঙ্খল কাজগুলি আছে ওনাদের বিপক্ষে কথা বলি। উচ্ছৃঙ্খল যত কাজ আছে এগুলো আমরা আসুন সবাই একত্রে বদ্ধ করি, যেগুলা মানবতার দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘন করে। আমরা সবাই মিলে আসুন মানবাধিকারের পক্ষে একসাথে কাজ করি, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পথ চলি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিশ্ব মানবাধিকার দিবসের অঙ্গীকার, এটা মানুষের অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, বিচারের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সমাবেশ করার অধিকার দিয়েছে। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সহসভাপতি ও বাংলাদেশ মোবাসল প্রেস ক্লাবের মহাসচিব এইচ.এম. নাসির উদ্দিন, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ধর্মের মর্মকথা, সবার উপরে মানবতা। অদ্যকার ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগরের সহ উত্তর দক্ষিণ এর আয়োজনে আজকের হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের এই অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত আমার বন্ধুবর সভাপতি, অধ্যকার অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের মধ্যমণি, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে আজকে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ এই পর্যন্ত পৌঁছিয়েছে। তিনি এই হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের নির্বাহী প্রধান, একজন মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক। উনি বারবার পুরস্কার পেয়েছেন। সব মিলে তারই মাধ্যম দিয়েই আমাদের আজকে এই পর্যন্ত এই সংগঠনকে এগিয়ে নিয়ে আসার জনাব নুরুল আমিন। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন পার্টির চেয়ারম্যান জনাব লেবার পার্টির চেয়ারম্যান AKM লায়ন ফারুক রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির। উপস্থিত আছেন জাস্টিস পার্টির আবুল কাসেম। উপস্থিত আছেন BLGPর আসাদুজ্নূর। আমাদের কাছ থেকে বিদায় নিলেন বঙ্গবীর মোস্তাক আহমেদ সহ ঢাকা উত্তর, দক্ষিণ এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সকল মানবাধিকার কর্মী ভাইদের প্রতি রইল সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। ঘন্টাখানে পরে আসবো। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার স্বীকৃতি পায়, যাহা আজ বিশ্বের সকল মানুষের জন্য প্রয়োজন হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারের সংগঠনের 30টি অনুচ্ছেদ রয়েছে। জাতিসংঘের মানবাধিকারের 30টি অনুচ্ছেদ রয়েছে, যার প্রতিটি অনুচ্ছেদে মানুষের অধিকার ও স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই থেকে জাতিসংঘ মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘ মানবাধিকার রক্ষার প্রতিটি দেশকে সর্বদা সার্বিক সহযোগিতা করে আসছে। সংগ্রামী বন্ধুগণ, জাতিসংঘে বাংলাদেশে এই মানবাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশের 23টি এজেন্সি। বাংলাদেশের 23টি এজেন্সি কাজ করছে। এই 23টি এজেন্সি সেই থেকে এই আজকে পর্যন্ত এই সকল এজেন্সিগুলো ঠিক করেছে যে আগামী 30 সালের মধ্যে বাংলাদেশ একটা
ডেভেলপমেন্ট মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা গোল্ড হিসাবে তারা একটা পর্যায়ে পৌঁছাবে। সাথী বন্ধুগণ, আমরা মানবাধিকার কাজ করছে বিধায় আজকে একটা পর্যায়ে আমরা পৌঁছেছি। যেমনটি আমরা বলবো যে যেমন এখন আর আপনি ইচ্ছা করলে সেই বিগত দিনের সেই প্রথা কিংবা দাস প্রথা, আমরা দাস প্রথা পার করে আসছি এই মানবাধিকারের কারণে। এখন আর কিন্তু দেশে কোনো দাস প্রথা নাই। আমাদের এখানে শিশুশ্রম, আপনি ইচ্ছা করলেই শিশুশ্রমে কোথাও বাস্তবায়িত হচ্ছে না এই মানবাধিকারের কারণে। মানবাধিকার কাজ করছে বলেই একসময় বলা হতো নারীরা ভোগ্যপণ্য। এখন সেটা আর বলার কোনো সুযোগ নাই। নারীরা আজকে সারা বাংলাদেশে দেখেন প্রতিটা উপজেলায়, অধিকাংশ উপজেলায় নির্বাহী কর্মকর্তা নারীরা, জেলায় ডিসির দায়িত্ব পালন করছে নারী, এসপির দায়িত্ব পালন করছে নারী, স্পিকারের দায়িত্ব পালন করছে নারী, দেশের প্রধানমন্ত্রী তথা বাইরের দেশের প্রধানমন্ত্রী নারী। অতএব আমরা বাংলাদেশ তথা বিশ্বের অনেক জায়গায় যা এই মানবাধিকার পালিত হচ্ছে বিধায় এইগুলো সম্ভব হয়েছে। যাই হোক, এখান থেকে আরও আমাদের এখানে যারা মানবাধিকার নিয়ে রিসার্চ করে তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার অপেক্ষায় রইলাম। পরিশেষে আজকের আয়োজক মণ্ডলী এবং যারা এখানে আয়োজন করছে, আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খুলনার আগামী অনুষ্ঠানে খুলনায় আপনাদের পাবো এই প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন ন্যাশনাল লিবার পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আনিসুর রহমান। আনিস, এইখানে আসো, এত দূর নেওয়া যাবে না, এইখানে আসো। আসসালামু আলাইকুম। 10 ডিসেম্বর আসসালামু আলাইকুম। 10 ডিসেম্বর ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি একেএম নুরুল আমিন, নির্বাহী প্রধান হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ, এবং প্রধান বক্তা লায়ন মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। এছাড়া উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। আজকে যে মানবাধিকার দিবস, আমাদের একটাই চাওয়া, আপনারা জানেন বিগত সরকার এই মানবাধিকার মানুষের ক্ষুণ্ণ করেছে, গুম করেছে, মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আজকে এই মানবাধিকার দিবসের উপর আপনারা যারা নেতা আছেন তাদের একটাই আমাদের চাওয়া, যেন আগামীতে মানুষ তার অধিকার ফিরে পায়, আর যেন গুম খুন হয় না, আর যেন মানুষ এইভাবে যেন মানুষ তার যে ন্যায্য তার যে অধিকার এটা যেন সুন্দরভাবে পায়। কীভাবে এই সংগঠনকে আরও উন্নততর করা যাবে, ঢাকা শহর থেকে জেলা থেকে উপজেলা আরও বিস্তারিত করা যাবে। আমাদের এই নেতাদের তার আকুল আবেদন, মানুষ যেন অন্তত তার এই মানব অধিকারটুকু ফিরে পায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। তা আপনি কথা বলেন, অসুবিধা নেই। আপনি 10 ডিসেম্বর আসবো, আপনি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় কথা বলেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় অধিকার মঞ্চের
চেয়ারম্যান ভাই জিনিসটা পারলে আসবো। জিয়াউর রহমান জয়, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সবার সভাপতি রুহুল আমিন, প্রধান অতিথি সভাপতি লায়ন ফারুক ভাই বক্তা এবং ওই বিভিন্ন রাজনৈতিক দলের ও সংগঠনের নেতৃবৃন্দ, আজকে আমরা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে যে আলোচনা সভা যে আয়োজন করছেন তাদের ধন্যবাদ জানাই। আসলে আমরা বিশ্ব মানবাধিকার মধ্যে মনে হয় বাংলাদেশে সর্বনিম্ন মানবাধিকার অবস্থান করছে। এখানে আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আমাদের যে বাংলাদেশে ভূখণ্ডের অধিকার, সে ভূখণ্ডের অধিকার কিন্তু আমরা পাইনি। আমরা দেখেছিলাম 25 বছরের একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের যে জনগণের এবং বাংলাদেশের ভূখণ্ডের বাংলাদেশ নামের রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাধিকারের মাধ্যমে এটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার কথা, কিন্তু পরবর্তী সাময়িক শাসকগণ বাংলাদেশের ক্ষমতা দখল করে সেখানেও কিন্তু আমাদের অধিকার নষ্ট হয়েছে। এবং সর্বশেষ গত 15টি বছর 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার সহকারে একটি ফেসিজম সৃষ্টি হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, রাজনৈতিক অধিকার সহকারে সকল ধরনের অধিকার বঞ্চিত হয়েছিল। তো আমরা বারবারই সংগ্রামের মাধ্যমে আমাদের এই অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, কিন্তু দেখা গেছে আমাদের এই সংগ্রামের ফলাফল ব্যাহত হয়ে যায়। ৭১ সালেও সংগ্রামের ফলাফল ব্যাহত হয়েছে, 90 সালেও আমাদের সংগ্রামের ফলাফল ব্যাহত হয়েছে, এবং এই 24ও আমাদের যে সংগ্রামের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে আশা প্রত্যাশা নিয়ে 24-এর ছাত্র জনতা রক্ত দিয়েছিল তাও কিন্তু ব্যাহত হয়েছে। আমরা আপনাদের মানবাধিকারের সংগঠনের মধ্যে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন 90 সালে যে আমাদের নূর হোসেন যে ছিল, তার পেশা ছিল, এবং ওই সময় বিভিন্ন আন্দোলনে বাংলাদেশে যে পথ শিশুরা বা টোকাইরা বা যারা শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কিন্তু আমরা দেখছি আমাদের বর্তমানে পথ শিশু আইকা নামক গাম খেয়ে কিন্তু তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জীবন হুমকির সম্মুখীন। তাই বলবো আপনারা যারা মানবাধিকার সংগঠনগুলো আছেন, এই যে পথ শিশুরা সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যে তারা অবস্থান করছে, তাদের জীবন যে নষ্ট হচ্ছে, এদিকে মানবাধিকার সংগঠনগুলো তাদের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে, এবং আগামী দিনে একটি নির্বাচন হতে যাচ্ছে, তফসিল আগামীকাল যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন মব জাস্টিস এবং ফেসিজম এখনও কিন্তু অল্প পরিমাণে হলেও বা মধ্যম পরিমাণে হলেও কিন্তু বিরাজমান। এই থেকে কী হবে, আমাদের যে প্রার্থীগুলা সকল দলের রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীগুলো যাতে নির্বাচন করতে পারে ধর্ম নির্বিশেষে, সেই জন্য কিন্তু মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার থাকতে হবে। নতুবা আমাদের যে ভোটাধিকার গণতন্ত্র আগামী নিউজে লেভেল প্লেয়িং ফিল্ড তা কিন্তু নষ্ট হবে, এটা কিন্তু সবাই আশঙ্কা প্রকাশ করতেছেন। তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আগামী দিনে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ফিরে পাক, মানুষ তো বাংলাদেশে বসবাসকারী, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী সকল জীব তাদের মানবাধিকার, তাদের জীব তাদের অধিকার ফিরে পাক আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন ন্যাশনাল লেবার পার্টির ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান রাইটস ভয়েস কর্তৃক আয়োজিত আজকের এই মানবাধিকার দিবসের আয়োজিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে দিনে দাঁড়িয়েছি আপনারা সবাই অবগত, বিগত ফেসিবাদের সময়
এই যে সংস্থাগুলো ছিল হিউম্যান রাইটস ভয়েস সহ যত মানবাধিকার সংস্থা ছিল, আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি তাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের গলা চেপে ধরা হয়েছিল ফেসিবাদের দোসররা। কিন্তু আসলে কি দেখেছি আমরা? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, আয়নাঘর সহ যত ইস্যু আপনারা বিগত 16 বছরের যা দেখেছি, সবগুলো এ কারণেই হয়েছে যে মানবাধিকার সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হয়েছিল। তৎকালীন ফ্যাসিস্টের দোসর যারা ছিল সবাই এটাকে স্থবির করে রেখেছিল। জাতীয় নেতৃবৃন্দ কথা বলবে, আমি শুধু একটা কথাই বলতে চাই, 2024-এর 5ই আগস্টের সেই গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছে এবং আগামী নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে আমরা মনে করি। তো আগামী যে নির্বাচন আছে, আপনারা যারা মানবাধিকার সংস্থার সাথে জড়িত আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন, এই চ্যালেঞ্জিং নির্বাচনে আপনাদের কিন্তু দায়িত্ব অনেক। আপনারা আপনাদের জায়গা থেকে বিগত 16 বছর আপনাদের পদ ছিল, পদবি ছিল, সংস্থা ছিল, বাট আপনারা আপনাদের সঠিক জায়গায় থেকে সঠিক কাজটা করতে পারেন নাই। আমি মনে করি আগামী নির্বাচন আপনাদের সঠিক জায়গায় থেকে সঠিক কথা, সেটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা দেখার সময় নাই। দেশের গণতন্ত্র, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, দেশের মানুষের পক্ষে থেকে আপনারা কাজ করে যাবেন। আপনারা স্বাধীন, আপনারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আপনারা আপনাদের জায়গা থেকে দেশের মানুষ, দেশের গণতন্ত্র, এদেশের স্বাধীন সার্বভৌমত্বের পক্ষ নিয়ে আপনারা আজীবন যেভাবে কাজ করে গেছেন, আমি মনে করি আগামী দিনগুলোতে আপনারা এভাবে কাজ করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ আপনার নীতি এবং আদর্শের জায়গা থেকে সরে আসবেন না। জাতীয় হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের কাছে আমার বিনীত আবেদন থাকবে, আগামী নির্বাচনে আপনারা সারা বাংলাদেশে আপনাদের যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানে তরুণ সমাজ, বৃদ্ধ সহ যারাই ভোটার তারা তার কেন্দ্রে যাবে, নিজের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করবে। এক্ষেত্রে আপনারা সজাগ দায়িত্ব পালন করবেন। কোনো পেশি শক্তি, কোনো টাকাওয়ালা, কোনো মার্কাওয়ালা, কোনো ক্ষমতাধর, কোনো রাঘব বোয়ালের কাছে আপনারা মাথা বিক্রি করবেন না এবং আপনার ন্যায় আদর্শের জায়গা থেকে সরে আসবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, এ কথা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন হাজী SM জলিল টাইগার বাপ্পি, প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলা সংসদ বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভ্যাগত সুধীবৃন্দ সকলের প্রতি আমার অন্তঃস্থলের সালাম। বাংলাদেশ হিউম্যান রাইটসের প্রথম যে শব্দটা সেটা হলো এই মানবিক এবং মানবতা। আমরা হয়তো অনেকে বুঝি, অনেকে বুঝি না। আসলে হিউম্যান, আমরা প্রত্যেকেই হিউম্যান। আর রাইটস, আমাদের কি রাইটস আছে এটা আমরা জানি না। তো কিছুক্ষণ আগে আমার বন্ধু সহযোদ্ধা যে কথাগুলো বলে গেলেন যে ফ্যাসিস্ট, আসলে ফ্যাসিস্ট কিছুই না, আমরা ফ্যাসিস্ট তৈরি করি এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য আমরা কি শক্তি যোগাই। আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি আমার হিউম্যানিটি পাওয়ার যদি আমরা কি প্লেসমেন্ট করতে পারি, তাহলে আমাদের দেশে, আমাদের মাঝে এই স্বাধীনতা, উত্তর বাংলাদেশের স্বাধীনতা কখনো খর্ব হতে পারে না। আমাদের এই ব্যগ্রতা, এই চিন্তা, এই চেতনা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি এরকম হতে পারে না বা হয় না। আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরছি, স্বাধীনতা ফিরে পাচ্ছি না, আমাদের হিউম্যানিটি আমরা ফিরে পাচ্ছি না। তা আমি আশা করি আজকের এই সুন্দর সকালে এবং সুন্দর পরিসরে আপনারা সবাই আসছেন এবং মানবতার দিক দিয়ে মানবতার কথা বলছেন, সেই মানবতাকে আমরা পুনর্জীবিত করি। আগামী নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকেন, সকল সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকে এই আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিদ্দিকুর রহমান খান, চেয়ারম্যান, বাংলাদেশ পিপলস পার্টি। এইটা
ভাই সিদ্দিক ভাই না এটা হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোচকবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি প্রতি পদে পদে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বিগত সরকারের সময় মানবাধিকার বলতে বাংলাদেশের অস্তিত্বই আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম যে মানবাধিকার কি এবং মানবাধিকার কার জন্য সংরক্ষিত, সেই অধিকারটা কার, আমরা সেটার অস্তিত্ব পাইনি। আবার 5ই আগস্টের পরে আমরা দেখলাম যারা অপরাধীরও কিন্তু মানবাধিকার পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটাও লঙ্ঘিত হয়েছে। আমরা সচেতন নই, যার কারণে আমার হাতে যখন পাওয়ার আসে তখন আমরা ভুলে যাই যে মানবাধিকার কিভাবে রক্ষা করতে হবে, জনগণের অধিকার কিভাবে ফিরিয়ে দিতে হবে। তাই আমি মনে করি বাংলাদেশে সকল রাজনীতিবিদ যদি সচেতন হন, যিনি সরকার পরিচালনা করবেন অথবা যিনি বিরোধী দলে থাকবেন, সবাইকে যদি মানবাধিকার রক্ষার শপথ গ্রহণ করে এবং সেভাবে আমরা যদি মানবাধিকার রক্ষার প্রচেষ্টা করি, তাহলে কোনো ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিসেন্টলি তফসিল ঘোষণা হবে, সেই নির্বাচনেও আমরা দেখব, আমি আশঙ্কা প্রকাশ করছি সেখানেও মানবাধিকার লঙ্ঘিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা রক্ষা করতে পারবে বলে আমার মনে হয় না। আমি এই অনুষ্ঠান থেকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রাখবো যে আগামী নির্বাচনে সকল দলের জন্য, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি হয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে বড় দল হোক আর ছোট দল হোক প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি সেই সুযোগ সৃষ্টি হচ্ছে না। কোন কোন দলের প্রতি বর্তমান প্রধান উপদেষ্টা অতি সুযোগ প্রদান করছেন, কোন দলকে সুযোগ প্রদান করছেন না। তাই আমি আশঙ্কা প্রকাশ করছি যে আগামী নির্বাচনটা কতটুকু নিরপেক্ষ নির্বাচন ওনারা উপহার দিতে পারবেন, এটা আমার সন্দেহ হয়। কারণ সংস্কার কমিশন কর্তৃক যেখানে যে দলগুলো গিয়েছে, বাংলাদেশের 2টি দল সেখানে প্রেসক্রিপশন দিয়েছে, তাদের প্রেসক্রিপশন ছাড়া সংস্কার কমিশনে অন্য কোনো দল অংশগ্রহণ করতে পারেনি। তাহলে আপনি নিরপেক্ষ কিভাবে বলেন? বাংলাদেশে নিবন্ধনকৃত অনেক দল রয়েছে, আপনি কয়টা দলকে ডেকেছেন? আপনি যে এই সংস্কার কমিশনের কথা বলেন, যে নাটক তৈরি করলেন, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করলেন, তার ফল আমরা কতটুকু পাচ্ছি এবং কতটুকু পাবো? সেখানে তো আপনি অন্যদেরকে ডাকেন নাই। এবং বর্তমান নির্বাচন কমিশনও তারা প্রতি ক্ষেত্রে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় না এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে। তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আসুন আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতন হই, আগামী দিনে মানবাধিকার রক্ষার জন্য আমরা একতাবদ্ধভাবে কাজ করি। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক সংগঠনকে আমাকে আমন্ত্রণ করার জন্য, আপনাদের মাঝে এসে 2টি কথা বলার জন্য। সবাইকে আমি আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে একটি
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আদায় করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমার অধিকার যদি আমি আদায় না করে নিতে পারি, কেউ আদায় করে দিতে পারবে না। আর এইখান থেকেই আমি আহ্বান করব যে আমরা প্রতিহিংসার রাজনীতি আর চাই না। বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির কারণেই অনেক ক্ষতি হয়ে গেছে, যেটা আমরা পূরণ করতে পারবো কিনা সন্দেহ। আমরা সহ অবস্থানের রাজনীতি চাই, প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই, এবং আগামী বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে পরিণত করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা কাজ করব। নির্বাচনে আমার কৌশল হতে পারে আমার প্রার্থীকে আমি কিভাবে বিজয়ী করব, তার কৌশল কি হবে। আপনি আপনার প্রার্থীকে কিভাবে বিজয়ী করবেন, তার কৌশল কি হবে, তার জন্য ভোট কয়টা সংগ্রহ করতে পারবেন। কিন্তু আমরা এখনই লক্ষ্য করছি তফসিল ঘোষণার আগেই বিভিন্ন জায়গা বাধা সৃষ্টি করা হচ্ছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেবের উপর আক্রমণ হয়েছে। প্রিয় অতিথি, সংক্ষেপ করুন। আসমর রফায়ের স্ত্রী তানিয়া রবের ওখানে হামলা হয়েছে, তার দুটি ইউনিয়নে অফিস পুড়ায় দেওয়া হয়েছে। গতকাল দেখলাম জামাতের একজন প্রার্থীর উপর আক্রমণ করা হয়েছে, তাকে রক্তাক্ত আহত করা হয়েছে। যদি এরকম ঘটতেই থাকে তাহলে আমরা কোথায় যাব? তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই ধরনের ঘটনা যেন না ঘটে। আপনারা অত্যন্ত সচেতন হন, কঠোরভাবে আইন প্রয়োগ করুন। আসুন সবাই মিলে আমরা একটি সুন্দর সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, এই প্রত্যাশা রেখে এরপর থেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সেলিম মোল্লা। তাকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল সদস্যবৃন্দ আমার সালাম গ্রহণ করুন। সম্মানিত সাথীরা, হিউম্যান রাইটস আপনার এটা সত্যি সেটি সমাজে তুলে ধরার মুখ্য উদ্দেশ্য হল হিউম্যান রাইটস। আমরা বসে থাকবো না, আমরা দেখবো হাসপাতালে কি হচ্ছে, জেলখানায় কি হচ্ছে। আমি করোনার সময় হাসপাতালে ছিলাম, সেখানে খুব নিম্নমানের খাদ্য পরিবেশন করা হইতে। আমি জিজ্ঞেস করলাম আমার কলিগকে, উনি বললেন আপনি কমপ্লেইন করেন। আমি কমপ্লেইন করার পর ওই দিন আবার সবাই ভালো চলে। আমি একদিন মুন্সিগঞ্জ জেলখানায় গেলাম, সেখানে মোটা চালের ভাত গন্ধ, মানুষের বাড়ির বাইরে থেকে খাবার কিনা খায়, যার টাকা আছে। আর যার টাকা না আছে সেই শক্ত রুটি, এক টুকরা গুড় বা একটু নিম্নমানের ভাজি কোনো মতে খায় দিন যাপন করছে। আমি সবার কাছে আমি অনুরোধ করব, এই সব আপনারা তুলে ধরবেন এবং সেটা নিয়ে আপনারা প্রতিবেদন যে উপরে জমা দেওয়ার সেটাও দিবেন এবং পত্র পত্রিকায় এটা আসতে হবে। এবং গ্রামে গঞ্জে অনেক ধর্ষণ হচ্ছে, সেটা বর্জুয়া যারা আছে গ্রামের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলে শক্তিশালী দলরা টাকা পয়সা খাইয়া সেটা বন্ধ করে দিচ্ছে, সেটা মামলা হচ্ছে না, সেটা আপনারা তুলে ধরবেন। আমি এরকম ভুক্তভোগী আমার এলাকায় এরকম হইতে আমি সেটা তুলে ধরছি, মামলা করছি। কিছুটা হইল বাদিনী দর্শিতা, কিছুটা হইল লাভবান হচ্ছে, সেখানে আমার প্রাণ নাশে হুমকি আসছে, সেটা আসবে, ওইটা কিছু না। ওর অনেক দুর্বল অপরাধ করেছে, সেই চিন্তায় ওদের ঘুম আসে না। আমার আরেকটা অপরাধ, সেটা অনেক দূরে। সাহসিকতার সাথে আপনারা সমাজে সাধারণ মানুষের পাশে আপনারা দাঁড়াইবেন। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন লায়ন আব্দুল কাদের জিলানী, চেয়ারম্যান বাংলাদেশ শ্রমজীবী পার্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকের অতিথিবৃন্দ, আমাদের প্রধান অতিথি এ.কে.এম. নুরুল আমিন, প্রধান বক্তা লায়ন মোহাম্মদ ফারুক হাসান, বিশেষ অতিথি সভাপতি এবং সঞ্চালন বৃন্দ মহোদয় এবং আজকের
উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আমরা আজকে যে প্রোগ্রামটায় উপস্থিত হয়েছি 10 ডিসেম্বর, একটি ঐতিহ্যবাহী দিন বা স্মরণীয় দিন। এই দিনটিতে আমাদের হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের পক্ষ থেকে যেটি জনগণের জন্য হিউম্যান রাইটসের যে অধিকার, হিউম্যান রাইটসের যে কর্মদক্ষতা, ক্ষমতা, এই বিষয় নিয়েই আলোচনা করা। আজকে হিউম্যান রাইটসের কোন সঠিক কাজটি বাংলাদেশে বা আমাদের জনগণের পক্ষে আছে, কোনো কাজটি হিউম্যান রাইটস অর্থাৎ আমাদের জনগণের যে একটি দাবি, ন্যায্য চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা, সেটি কখনোই আমরা পাই না। তাই আজকে আমি যেটি বলবো, 54 বছর পার হয়ে গেছে, 55 বছরে আমরা পদার্পণ করেছি। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি 5 আগস্ট 2024। আসুন, এই যত সংস্থা আছে, মানবাধিকার সংস্থা আছে, সবাই দুর্ধর্ষের সহিত, সাহসের সহিত, বীরত্বের সহিত আপনারা জনগণের পক্ষে কাজ করবেন। আর এই জনগণের পক্ষে যখনই কাজ করবেন, তখনই আমরা আমাদের জনগণকে সামনে নিয়ে যেতে পারবো। এই মানবাধিকার সংস্থাগুলোর ইতিপূর্বে যে ভয় ভীতি দেখানো হয়েছিল, আতঙ্কের মধ্যে ছিল, সেই আতঙ্কের এখন আর কিছু নেই। এখন আমরা জুলাই আগস্ট করেছি। আমি একজন বীর জুলাই আগস্টের যোদ্ধা। আমি যেভাবে এই দেশটিকে এই ফ্যাসিস্ট সরকার থেকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমি আশা করি এবং আজকের হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের পক্ষে বলবো, আপনারা আসুন, বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নতুন বাংলাদেশে নতুনভাবে, নতুন স্বপ্নে আমরা এগিয়ে যাই এবং বাংলাদেশের যত হিউম্যান রাইটসের বিভিন্ন ইউনিট আছে, সকল ইউনিটকে বলবো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসুন আপনারা কাজ করুন। বর্তমান অ্যাডভাইজারগণ যে কাজগুলো করছেন, আমরা সেটি কখনোই আশা করিনি। হিউম্যান রাইটসের অর্থ বুঝতে হবে। এই হিউম্যান রাইটস আমাদের কখনো সঠিক ছিল না। এখন আমরা সেই হিউম্যান রাইটসের যে রাইট রোডম্যাপ, সেটিভাবে সুন্দরভাবে চলার জন্য আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে যাব। আজকে দেশের আগামীকাল বা পরশু সম্ভবত একটি তফসিল ঘোষণা হবে নির্বাচনের ক্ষেত্রে। এই নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আপনারা আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, এরপরে দেশে নির্বাচন দিন। আমি চাই না এই অবস্থায় নির্বাচন হোক। নির্বাচন হলে আকাশে কালো মেঘ, হয়তোবা বাংলাদেশে ছোট্টখাটো আরেকটু অভ্যুত্থান আমরা লক্ষ্য করছি। আমরা চাই না নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন কোনো সমস্যার সৃষ্টি হোক। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন মৎস্যজীবী দলের নেতা সুজন সখী। ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টির আহ্বায়ক আজকে আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 ডিসেম্বর মানবাধিকার, 10 ডিসেম্বর 2024 তারিখে
আজকে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত জনাব সভাপতি, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। মানবাধিকার, মানুষের অধিকার, আসলে মানুষের অধিকার কেন, কি জন্য মানুষের সৃষ্টিকর্তা জানতেন বিদায় এই মানবাধিকারের ব্যাপারে পৃথিবীতে যতগুলো নবী এসেছে সকলের কাছে এটা মেনশন করে দিয়েছে যে আমার এই কওমের কাছে, এই গোত্রের কাছে আমার মেসেজ পৌঁছে দাও। স্বামী স্ত্রীর অধিকার, শিশু এবং মার অধিকার, স্বামী স্ত্রী শিশু পিতা মাতা অধিকার থেকে শুরু করে সকল অধিকারের সামান্য হচ্ছে মানবাধিকার। আজকে এই মানবাধিকার লঙ্ঘনের সূচনা হয়েছিল হাবিল এবং কাবিল থেকে। আদম নবী এর সন্তান হাবিল এবং কাবিল, আমরাও আদম নবীর সন্তান। আজকে মানুষের সৃষ্টিকর্তা জানতেন বিদায় মানুষের নবী, গোটা পৃথিবীর সকল মানব জাতির নবী, সকল নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সেই মদিনার সনদে মানবাধিকার কি জিনিস সে কথা বলতে গিয়ে বলেছিলেন, হে আমার উম্মতরা, তোমরা এখন যারা আমার সামনে আছো, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে এই মেসেজ পৌঁছিয়ে দিবা, মার অধিকার, সন্তানের অধিকার, পিতার অধিকার, শিশুর অধিকার, অধীনস্থদের অধিকার। তুমি যা খাবে অধীনস্থদের তুমি সেটা কাজে রাখবে, যদি না করো তুমি ইন্ডাস্ট্রিজ বা সেবা লঙ্ঘন করে মানব অধিকার লঙ্ঘন করবে। আজকে আপনি দেখেন পৃথিবীতে বহু মানবাধিকার সংস্থা আছে, কিন্তু আমি দেখতেছি যে মানব অধিকারের নামে নিজেদের পকেট অধিকার, পেটের অধিকার, নিজের অধিকার নিয়ে ব্যস্ত। যার কারণে আমি আমার বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বহু রাজনৈতিক দল ক্ষমতা এসেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা তাদের দলীয়করণ, আত্মীয়করণ, পরিবারকরণ কারণে মানবাধিকার বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। বিশেষ করে দীর্ঘ 16 বছরের শাসনে এদেশে মানুষের অধিকার দুঃসাধ্য হয়ে গেছে। বাংলাদেশ হয়েছে একটি আয়নাঘর, সেই উপজেলা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে বিভাগ, সকল জায়গায় সেই মানবাধিকার লঙ্ঘন হওয়ার কারণে বিগত শাসক একটা দেশ করে শুধুমাত্র একটা করে মানুষের কাছ থেকে, যদিও সেই লঙ্ঘন উৎপাদনের মধ্যে দেশ পরিচালনা করেছেন, সে মানবাধিকার লঙ্ঘন করার কারণে তার অধিকার, তার পরিবারের অধিকার, তার সম্মান, তার পরিবারের সম্মান সব হারিয়ে দেশ ত্যাগ করেছেন। সেটার নাম হচ্ছে মানবাধিকার। এই মানবাধিকার লঙ্ঘনের কারণে শুধু ভাই এবং বন্ধুরা আমার, আগামী সামনে আসছে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদের অধিকার তারা রক্ষা করবেন কি না। সেই সময় আসতেছে, সেটা হচ্ছে নির্বাচন। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যারা বাংলাদেশের নাগরিক, তাদের কাছে আজকের বিশ্ব মানবাধিকার দিবসে আমার মেসেজ হচ্ছে, আমার দল বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে মেসেজ হচ্ছে, আপনি বাংলাদেশের মানবাধিকার সুশাসন কায়েম করবেন কি করবেন না, আপনার ভোটের মাধ্যমে প্রমাণ করবেন। আজকে আমি আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 10 নাঙ্গলকোট ডালমা এলাকা থেকে শুরু করে টেকনাফ থেকে দাঁড়িয়া সকল স্তরে ভোটার ভাই এবং বন্ধুদেরকে বলবো, সামনে নির্বাচনে আপনারা যদি বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ চান, একটি মানবাধিকার কায়েমের বাংলাদেশ চান, আপনি আপনার ভোট দিবেন যাকে খুশি তাকে না, আপনি ভোট দিবেন ভালো মানুষকে, আপনি ভোট দিবেন যে আপনার ভোটের পবিত্রতা এবং আমানত রক্ষা করার যোগ্যতা রাখে, তাকে ভোট দিবেন। অতএব মার্কা কোনো ফ্যাক্টর নয়, ব্যক্তি কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে এই লোক যদি নির্বাচিত হয় আপনার অধিকার সে ফেরত দিতে পারবে কিনা, এই লোক যদি নির্বাচিত হয় এই সমাজের শান্তি বজায় রাখতে পারবে কিনা, আপনি সেদিকে লক্ষ্য করে ভোট দিবেন। আপনি তাকে ভোট দিবেন, তাকে ভোট দিলে বাংলাদেশের মানুষের উপরে ইন্ডাস্ট্রিজ হবে না, বাংলাদেশের মানুষ খুনের শিকার হবে না, বাংলাদেশের অর্থ রান্না হবে না, সেখানে আপনারা ভোট দিবেন। আজকে আগামী নির্বাচনে
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন কমিশন যে নির্বাচনের আয়োজন করেছেন, যদি আপনারা দেখেন যে আজকের এই নির্বাচনে ভোট দিলেন, আমার বাংলাদেশের শিশু অধিকার কায়েম হবে, আমার বাংলাদেশের ছাত্র এবং শিক্ষকের মান সম্মান টিকে থাকবে, আমার বাংলাদেশের পিতা মাতার অধিকার কায়েম হবে, বাংলাদেশের অর্থ উন্নয়ন হবে না, বাংলাদেশের মানুষের ইন্ডাস্ট্রিজ হবে না, সেদিকে লক্ষ্য করবেন। আজকের সেদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আপনাদের কাছে আমার দাবি একটাই, আশরাফুল মাখলুকাত হিসেবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ মানুষের কথা বলেছেন, ওই আদর্শ মানুষদেরকে আপনারা ভোট দিবেন। না ভাই, না ভোট দেওয়ার আপনাদের সেই সুযোগ রয়েছে, না ভোট দিয়ে প্রমাণ করবেন আপনারা মানবাধিকার চান, নতুন বাংলাদেশ চান, শান্তির বাংলাদেশ চান, আর বাংলাদেশের গম খুনের রাজনীতি চান না, সেটা প্রমাণ করবেন। আমার এই মেসেজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বদলিয়া সকল মানুষের কাছে পৌঁছে দেবেন। ভোট আমরা চাকে নেবেন যে নতুন বাংলাদেশে আর ধরনের গম খুন হবে না, কোনো ফাসিস্টের জন্ম হবে না, সেই দিকে লক্ষ্য করে আমরা ভোট দিবেন। না হয় ভোট দেওয়া থেকে ভোটের কেন্দ্রে বিরত থাকবেন। এই আশা প্রত্যাশা রেখে আজকে মানবাধিকার দিবসের আয়োজকদেরকে আমার দল বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘদিন হোক। ধন্যবাদ। হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম। হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের খেতাবপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত হিউম্যান রাইটস বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী প্রধান হাফেজ মাওলানা মুফতি নুরুল আমিন, উপস্থিত বরগুনা 2 আসনের মাটি ও মানুষের নেতা, 12 দলীয় জোটের শীর্ষ নেতা, ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, উপস্থিত হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি আসাদুজ্জামান জুয়েল সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, মানবাধিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন 1 কোটি লোক মারা গিয়েছিল, পরবর্তীতে 1948 সালে একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য এই মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে আজকে সেই 10 ডিসেম্বর। আমি বলতে চাই, বিশ্বে যে মানবাধিকারের যে রোল মডেল যে ইতিহাস সৃষ্টি করেছিলেন, বিশ্বে দেখিয়ে দিয়েছিলেন সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ইতিহাসে অন্ধকার যুগ, আয়ামে জাহেলের যুগ, যেই যুগে জীবন্ত মেয়েকে কবর দেওয়া হতো, এইরকম একটি বর্বর সমাজকে ডাস্টবিনে নিক্ষেপ করে একটি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ বিনির্মাণ করেছিলেন সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে পৃথিবীর ইতিহাসে আমরা যদি সেই মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেই ওহির জ্ঞান আল্লাহ সেই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ যে মানুষের যে অধিকার দিয়েছেন, নারীদের অধিকার দিয়েছেন, শিশুদের অধিকার দিয়েছেন, প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠার জন্য সেই কোরআনের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে বাংলাদেশে আপনারা জানেন, যদি কেউ অপরাধী হয় এর বিচার আছে, এর বিচার করবে আদালত, কিন্তু আজকে মানুষ সেই নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আজকে নিজ হাতে আইন তুলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন নারী শিশু আজ ধর্ষণের সংখ্যা বেড়ে গিয়েছে। আপনারা জানেন, শুধু একটি কারণ, সেটা মানুষের অধিকার প্রতিষ্ঠা না থাকার কারণে। আজকে যদি আমরা সেই মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ভালো মানুষ, এই দেশে সম্পদের অভাব নেই, আছে মৎস্য সম্পদ, পশু সম্পদ,
সর্বোপরি আছে মানব সম্পদ। 18 কোটি মানুষের 36 কোটি হাত। এই 36 কোটি হাত যদি কাজে লাগানো যায়, যদি দক্ষ নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। আজকের এই 10ই ডিসেম্বরে যে প্রতিপাদ্য, আজকে 10ই ডিসেম্বর যে শিক্ষা, আমরা যেন সবাই মানবীয় গুণাবলীর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করি। নিজের সেই রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই মানবিকতা, এই মানবতা প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য আমাদেরকে সেই আল্লাহ সেই ওহির জ্ঞানে যে যে কোরআনে কারিমের আল্লাহ যা বলছেন, আমরা সেই নীতি আদর্শ নিয়ে আল্লাহ বলছেন যে আমার এই বিধিবিধান যারা মেনে চলবেন, ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের ভয় এবং চিন্তাও থাকবে না। আমরা যদি সেই কোড যদি মেনে নিতে পারি এবং এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি আগামী দিনে সুন্দর রাষ্ট্র গঠনের জন্য মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের গণতান্ত্রিক একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর। তাকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানবাধিকার নিয়ে একটি বিশাল মাহল, অত্যন্ত একটা বড় মাপের সভা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই সংগঠনেরই প্রধান মুফতি নুরুল আমিন। মানবাধিকার নিয়ে কাজ করছেন, একই সাথে রাজনীতি, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে অগ্রণী ভূমিকায় রয়েছেন আবেস মুফতি নুরুল আমিন আজকের সভা প্রধান অতিথি। মানবাধিকার নিয়েও সারা দেশে আন্তর্জাতিক পর্যায় সহ কাজে অগ্রণী ভূমিকা রাখছেন। উপস্থিত রয়েছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান সভাপতি সহ মূল বিষয়ে আলোচনা আপনারা ইতিমধ্যে অনেকগুলি শুনেছেন। এখন আলোচনার শেষ পর্যায়ে মানবাধিকার বিষয়টি অত্যন্ত ব্যাপক। একটি শব্দের মাধ্যমে সমস্ত মানুষের যত প্রকার অধিকার রয়েছে তার সবগুলি এর মধ্যে নিহিত রয়েছে। জন্ম থেকে মৃত্যু, বাক স্বাধীনতা থেকে আইনের শাসন, সবকিছু রয়েছে এর মধ্যে। ছোট্ট একটি শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, সৃষ্টিকর্তা, সারা বিশ্বের মানুষ তার সৃষ্টি খলিফা, সব মানুষই সম্মানিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই এবং আল্লাহ পাকের দেওয়া বিধান ও ব্যবস্থাপনাতে সকল মানুষের যে মুক্তি, এতে কোনো সন্দেহ নেই। সেই বিষয়কে সামনে রেখে আমাদের অত্যন্ত দয়াময় সৃষ্টিকর্তা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাক তার নবীদেরকে পাঠিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের জানিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন। এই বিষয়গুলি আমরা কম বেশি জানি। মানবাধিকার সম্পর্কে আমাদের দেশের মানুষ, সারা দেশের মানুষ সবচেয়ে বেশি সচেতন না হলেও অনেকেই জানে তাদের অধিকার কি, করতে গিয়ে অধিকার সম্পর্কে সচেতন রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সংবিধানে অধিকার দেওয়া রয়েছে, হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। কর্মসংস্থানের অধিকার একটি বিশাল এবং ব্যাপকতা রয়েছে। আমরা লক্ষ্য করি যে এই অধিকারটি সংবিধানের স্বীকৃত অধিকার নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাটা রয়েছে মৌলিক অধিকারের মধ্যে, কিন্তু কর্মসংস্থান একটি ব্যাপক বিষয়। কর্মহীন মানুষ জীবনে অনেক কিছু করতে পারে না, কোনো অধিকারের বিষয়ে তারা আন্দোলন করতে পারবে না। সেই বিষয়গুলিকে সামনে রেখি দেখেন, মানবতার মুক্তির দূত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসংস্থান যেতে হয়, জাকাত ব্যবস্থার মাধ্যমে এমন ব্যবস্থা করেছেন যে কোনো লোক থাকবে।
আমরা সেদিকে না যেয়ে ক্ষুদ্র ঋণ বা অন্য কিছুর মাধ্যমে চেষ্টা করি, বিফল চেষ্টা করি, যার ফলে আমাদের অনেকগুলি জিনিস বরকত হয়। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে তারা সুদ নিয়ে যে ব্যবস্থা নিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করছে, বাস মানুষের কোনো উপকার হচ্ছে না। কিন্তু জাকাত এমন একটি ব্যবস্থা, অর্থনৈতিক মানুষের কর্মসংস্থানের মুক্তির এমন একটি ব্যবস্থা যা মানুষকে সম্মানিত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং তাকে আর ঋণ ফেরত দিতে হবে না, পিছিয়ে তাকাইতে হবে না। আল্লাহ পাকের দেওয়া ব্যবস্থা করার যে সকল মুক্তি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও আমরা নিজেরা অনেক আইন বানিয়েছি, যা বানিয়েছি, যা বলি তাও আমরা করছি না। সেই বিষয়গুলি করার আহ্বান থাকবে আমাদের আজকের সবার মাধ্যমে। হিউম্যান রাইটস ভয়েস যে আয়োজন করছেন, তার মাধ্যমে আমরা সরকারের প্রতি, দেশবাসীর প্রতি এবং জনগণের প্রতি আহ্বান জানাবো। আমরা সচেতন হব, আইন জানবো, অধিকার সম্পর্কে জানবো, অধিকার আদায় করব, দায়িত্ব যেগুলি আছে সেগুলি পালন করব। সেই সব বিষয়গুলি আমাদের জানা প্রয়োজন রয়েছে, আমরা জানার চেষ্টা করব। এবার আসি, আমি এই বিষয়ে আর কোনো কথা না বলে মূল সমস্যার কোথায়। মূল সমস্যা মানবাধিকার গুলি বাস্তবায়িত হচ্ছে না। তার কারণ হলো আমরা যাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছেন, যারা নেতা হচ্ছেন, তারা সেগুলি স্টেটমেন্ট হচ্ছে না। তারা হচ্ছেন রাষ্ট্রের যে একটি কর্ণধার, দায়িত্ব নিয়ে সেবক, সেটা হচ্ছে না। তারা শাসক হচ্ছে, তারা নিজেরা লুটপাটে ব্যস্ত হচ্ছে। মানুষের মানবাধিকার এবং মানুষের যতগুলি অধিকার রয়েছে তা বাস্তবায়নের জন্য তারা কমিটেড হচ্ছে। আমরা আশা করব জনগণ এবার সচেতন হচ্ছে, সামনে আরো সচেতন হবে। লিডাররা যাতে অবশ্যই সৎ এবং নিষ্ঠাবান হন এবং রাষ্ট্রের কর্ণধার হন, স্টেটমেন্ট হন, রাষ্ট্রকে উঠান, মানুষের কল্যাণে কাজ করেন, সেই ধরনের ব্যবস্থা দিতে হয়। তার জন্য আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা মনে করি আরেকটি বিষয়ে এবার আহ্বান জানাবো, যদিও প্রাসঙ্গিক বিষয় না, কিন্তু তারপরে বলছি এর জন্য যে সময় এসে গেছে, এই জন্য বলা। তা হলো প্রার্থী এবং মার্কা, এই দুইটা বিষয় সম্পূর্ণ আলাদা। বিগত দিনে আমরা অনেক নেতাদের কাছে শুনেছি কলা গাছ দাঁড়া করাই দিল, মার্কা। এই কথা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা সারা জাতিকে আহ্বান জানাই, এবার আপনারা মার্কা দেখে ভোট না দেবেন, মার্কা দেখে না, প্রার্থী দেখে, প্রার্থীর কমিটমেন্ট দেখে। যে প্রার্থী কমিটমেন্ট করবে তারা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কারের পক্ষে, মানবাধিকারের পক্ষে, জনকল্যাণের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে, এমন প্রার্থীর কমিটেড নেবেন। এবার আগের মতন আর কমিটেড বিহীন কোন প্রার্থীকে ভোট দেবেন না, যে পাস করলে দল যা করে করবে, তা না। আপনি কি করবেন? আপনি পরিবর্তন পক্ষে থাকবেন কিনা, সততা নিষ্ঠার পক্ষে থাকবেন কিনা, দুর্নীতি মুক্ত থাকবেন কিনা, আপনি বলেন। প্রার্থীর কমিটেড এবং প্রার্থীর অবস্থা, প্রার্থীর চরিত্র দেখে এবার ভোট দেওয়ার জন্য আমরা সারা জাতির প্রতি আহ্বান জানাই। এবার মার্কা দেখে নয়, মার্কায় ভোট দেওয়া মানে হলো, মার্কা দেখে যদি 300 জন এমপির মধ্যে 280 জন একটা দল পায়, স্বৈরাচার হয়ে যাবে। আমরা সেরকম স্বৈরাচারী সরকার আর চাই না। আমরা চাই মানবাধিকার রক্ষা করবে, দেশের মানুষের কর্মসংস্থান করবে, প্রতিটি মানুষ তার স্বাধীনতা ভোগ করবে, বাক স্বাধীনতা থাকবে, যেভাবে এখন আছে তার চেয়ে বাড়বে। সরকার যদি এসে আবার বাক স্বাধীনতা নষ্ট করতে, কথাই বলা যাবে না। বাক স্বাধীনতা থাকবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ জমির জন্য ইজ্জতের সাথে থাকতে পারবে। এরকম ব্যবস্থা যারা করবে, এরকম কমিটির দল, এরকম কমিটির প্রার্থীকে আপনারা ভোট দেবেন। এই আমাদের আজকের এই, যদিও সাবজেক্টের বিষয় না, তারপর আমাদের আহ্বান থাকবে। পরিশেষে আমরা বলতে চাই, মানবাধিকারের বিষয়টির ব্যাপারে আমরা জনগণকে সচেতন করতে চাই যে আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হন। আপনারা যারা পারবেন, কম বেশি সংবিধানে কি লেখা রয়েছে, আইনে কি লেখা রয়েছে, সেগুলি আমাদের জানা। সেই সাথে সাথে প্রতিটি হাসপাতাল বলেন, সেবা কেন্দ্রগুলিতে রয়েছে, জনসেবা যে কেন্দ্রগুলি রয়েছে, সেগুলিতে যাতে করে আমরা সঠিক সেবা পাই সেই ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে এবং স্থানীয়ভাবে যারা কাজ করবে তারা জনদর্দী হবে, জনগণের কাজ করবে, মানবাধিকার রক্ষা চলবে। সেই বিষয়গুলির প্রতি দৃষ্টি রেখে সরকারকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের যে কদিন সময় আছে আপনারা মানবাধিকার রক্ষার জন্য
ব্যবস্থা করুন। আমাদের যে সমস্ত বিষয়গুলি করা প্রয়োজন সংস্কারে সেগুলি করুন এবং শক্তিশালী মানবাধিকার কমিশন গঠন করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সহসভাপতি আসাদুজ্জামান জুয়েল। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ৭৭তম মানবাধিকার দিবস উপলক্ষে আজকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আসলে মানবাধিকার একটি বিরাট মহৎ উদ্দেশ্য এবং মানবাধিকার যারা আমরা কাজ করতে চাই ইচ্ছুক, এখানে আমাদের ঢাকা উত্তর এবং দক্ষিণ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে অনেক নতুন কর্মী এসেছেন। তারা হয়তো বা মানবাধিকার সম্পর্কে জানতেন না, কিন্তু তাদের একটা মন আছে, তারা কিন্তু মানবাধিকার নিয়ে কাজ করে, তারা জনগণের কল্যাণে কাজ করে প্রত্যেকটা ব্যক্তি, কিন্তু সঠিকভাবে মানবাধিকার নিয়ে কাজ করতো না। কিন্তু এখন মানবাধিকারের প্ল্যাটফর্মে থেকে কাজ করাটা অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিক। মোটামুটি এই 24-এর পরে আমরা যেটা দেখেছি, দীর্ঘ 16-17 মাস পার হলো, যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশটা আবার স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়ে যে আমরা একটা সরকার পেয়েছি। আমরা তাদের কাছে আশা করছিলাম যে সুন্দর একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিবে, কিন্তু দেখতেছি যে যারাই এখানে বসে কি এর অধিকার, তার নিজের অধিকার হয়ে যায়, মানবাধিকার বলতে কোনো কথা থাকে না। আজকে দেখি ম্যাক্সিমাম জায়গায় যে আমরা বলি এক করি এক। আসলে বাংলাদেশে মানবাধিকার নিয়ে কথা বলার মতন দীর্ঘ 16 বছরে কেউ সাহস পেত না, সময় ছিল না, বললেও তাকে থামিয়ে দেওয়া হতো, যার দরুন অনেক প্রোগ্রামে অনেক কেউ কোনো কথা বলতে পারতো না। এটাই সত্য, চিরন্তন সত্য ছিল। তো দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা অত্যন্ত ভালো মনের একজন মানুষ, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব লায়ন মোহাম্মদ ফারুক ভাই। আমি তাকে যতটুকু চিনি, জানি, দেখেছি, তার মধ্যে যে মানবিকতা আছে, তার মধ্যে যে দেশপ্রেম আছে, তার তুলনা মুখে বলা যাবে না। সে অত্যন্ত ভালো মনের একজন মানুষ, অত্যন্ত সহজ সরল একজন মানুষ। ভাই শুধু নিঃস্বার্থভাবে দেশের জন্য অনেক কিছু দিতে চায়, যদি আমরা তার থেকে না নেই কিভাবে সে দিবে। আসলে আমরা যারা মানবাধিকার কর্মী আছি, আমরা আসলে কোনো মার্কা দেখবো না, কোনো দল দেখবো না, যে ভালো মানুষগুলো আছে আর তাদের পক্ষে কাজ করব। সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এই দেশে কোনো অন্যায় অত্যাচার যাতে না হয়, আমরা আসলে রুখে দাঁড়াবো। আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা আছে, তারা নিরপেক্ষ সংবাদ প্রচার করবে, তাদের ভিতরে স্বাধীনতা থাকবে। কিন্তু গত 16 বছরে কোনো সাংবাদিক তাদের নিজের সংবাদ সংগ্রহ করে প্রকাশ করতে পারে নাই। এটাই চিরন্তন সত্য এবং বাস্তবতা। আসলে এখন মোটামুটি সবাই স্বাধীন। এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করি, তাহলেই বাংলাদেশের মানবাধিকার ফিরে আসবে। আমি আমাদের মানবাধিকারের যে চেয়ারম্যান মুফতি নুরুল আমিন ভাই, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আসলে তার সাথে আমার দীর্ঘ পথ চলা কয়েক বছরের। নুরুল আমিন ভাই আসলে মানুষকে নিয়ে ভাবে, দেশের জন্য ভাবে, সাধারণ মানুষের জন্য ভাবে। তো আমি চাই যে আমাদের ঢাকা বিভাগের যে ইগুলো আছে, শহরগুলো আছে, সবকটা শহরে আমি স্ট্রং ভালো মানুষ নিয়ে কতগুলা কমিটি করব এবং প্রত্যেকে ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়াবো এবং প্রত্যেকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করব। আমরা যার যার অবস্থান থেকে যে কোনো দেশের বিপর্যয়ে, দুর্যোগে ইনশাল্লাহ
আপনাদের পাশে দাঁড়াতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা বরগুনা 2 আসনের মাটি ও মানুষের নেতা, 12 দলীয় জোটের শীর্ষ নেতা, ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান এখন বক্তব্য রাখছেন। তাকে তার জ্ঞানগর্ভ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 10ই ডিসেম্বর 77তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আজকের যে আলোচনার সভার এবং এই আজকের বাংলাদেশ হিউম্যান রাইটস ভয়েস কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অত্যন্ত একজন প্রিয়ভাজন এবং যার বিশদ গুণের কথা এখানে বলা শেষ করা যাবে না, আজকে সেই মানবাধিকারের উপরে যার পথ চলা জনাব এ.কে.এম. নুরুল আমিন, নির্বাহী পরিচালক হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ, এবং আমার ডানে বামে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যানবৃন্দ এবং সামনে যারা শুনছেন সাংবাদিক বন্ধুরা। 1948 সালে 10ই ডিসেম্বর জাতিসংঘের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কর্তৃক ঘোষিত আজকের এই দিনটাকে সার্বজনীন এবং মানবাধিকারের যে সংরক্ষণ তা ঘোষিত হয়েছিল, তার ধারাবাহিকতায় আজকে এই বাংলাদেশে মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে এবং আমরা যার পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে এই বাংলাদেশে যে মানবাধিকারের কিছু লঙ্ঘিত হয়েছে এবং এই মানবাধিকার আসলে জাতিসংঘ কর্তৃক ঘোষিত দিনটি আমরা পালন করে শেষ করব না সারা বছর। এবং আপনারা অনেকেই বলার চেষ্টা করছেন যে সেই 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছিল ন্যায্যতার ভিত্তিতে, মানুষের অধিকারের ভিত্তিতে, তারই ধারাবাহিকতায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন খাবে আরেকজন খাবে না, সমান অধিকার, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের যে দায়িত্ব, সকলের প্রতি যে বিচার, সকলের প্রতি যে রাষ্ট্রের যে আইন, সে আইন সকলের প্রতি সমান। আমরা আজকে বাংলাদেশে যেখানে আছি সেইখানে দীর্ঘ প্রাসঙ্গিক ক্রমে আসে যে দীর্ঘ 17টা বছর আমরা সেই মানবাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। শুধু আইনের শাসন যথাযথভাবে ছিল না, সে আইনের শাসন একজন ব্যক্তি কর্তৃক নির্দেশিত হয়ে আদিষ্ট হয়ে যে আইনের শাসন ছিল সেইখানে কোনো মানবাধিকার ছিল না, এবং আইনের শাসন না থাকার কারণেই বাংলাদেশে আজকে একটা বড় বিপর্যয়ের পথ থেকে, কঠিন একটা ভয়ঙ্কর মানবাধিকারের পথ থেকে আমরা কিছুটা উত্তরিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ফ্রিডম এবং একটা রাইট, এটা একমাত্র পশুপক্ষী ছাড়া আমাদের মানবাধিকার, যারা আমরা মানব সভ্যতায় বিশ্বাস করি, চরিত্রকে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকেরই মানবাধিকার একটি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এর ভিতরে যদি আমরা থাকতে পারি, আমি মনে করি মানবাধিকারের যথার্থই এই আমরা উপলব্ধি করতে পারব। কিন্তু আজকে রাষ্ট্র সম্পূর্ণ তার নিজস্ব গতিতে এবং নিজের ধারাবাহিকতা রাষ্ট্রের এবং জনগণের প্রতি দায়িত্ববোধ না নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয় তখনই মানবাধিকার লঙ্ঘন হয়। আপনারা সাংবাদিক, এই সাংবাদিকদের কথা বলার যারা অধিকার সংরক্ষণ করে তারাই মানবাধিকার লঙ্ঘন করে। আজকে এখন পর্যন্ত বাংলাদেশে 5ই আগস্টের পরে আমি মনে করি বাংলাদেশের এখন পর্যন্ত যে মানবাধিকারের যে আমরা হাঁটি পা করে 1990 সালে স্বৈরাচার আন্দোলনের পরে যেটা শুরু হয়েছিল,
তা অর্ধেক পথ এসে আবার বিঘ্ন ঘটেছে এবং লঙ্ঘিত হয়েছে। অনেকেই বলার চেষ্টা করেছেন এখানে যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে 5ই আগস্টের পরে আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের মাধ্যমে একজন দক্ষ, চরিত্র, ন্যায্যতার, বৈষম্যহীন, মানব গঠিত এই বাংলাদেশের সমাজ প্রতিষ্ঠা হবে, যে সমাজে গরিব, দরিদ্র, হতদরিদ্র সবাই সমানভাবে, বৈষম্যহীনভাবে আমরা বাস করব। আমি একটু আগে উল্লেখ করেছি যে মানুষের যে নৈতিকতা এবং অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো চিন্তাধারা থাকবে না, রাষ্ট্র সেখানে দায়িত্ব নেবে। রাষ্ট্র সেখানে পরিচালনা করবে যে আমি কিভাবে আমার আয়ের পথ সৃষ্টি করব, আমি কিভাবে চাকরি করব, আমি কিভাবে সমাজকে সেবা দেব, আমি কিভাবে দরিদ্রকে প্রতিষ্ঠা করব। এই দায়িত্ব যদি রাষ্ট্র নিতে পারে, আমি মনে করি এই সমাজ বৈষম্যহীনভাবে বাংলাদেশের মানুষের কোথাও মানবাধিকার লঙ্ঘিত হবে না। আমরা কথা সংক্ষিপ্তভাবে আমরা আজকে বাংলাদেশের যারা এই আয়োজক, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যে এই একেএম নুরুল আমিন ভাই এই মানবাধিকার নিয়ে কাজ করছে, আমরা করার চেষ্টা করতেছি। সমাজে আমাদের বিশ্বের দিকে তাকালে হবে না, বিশ্ব আজকে একটা বৈষম্যহীনভাবে রাষ্ট্র, যেখানে যুদ্ধ চলছে, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন চলতেছে, জাতিসংঘ সেখানে ওইভাবে ভূমিকা রাখতে পারতেছে না। সেইখানে আমাদের বাংলাদেশ যদি আমরা প্রত্যেকটা নাগরিক যদি সুনাগরিকের দায়িত্ব পালন করতে পারি, আমি মনে করি এই বাংলাদেশ মানবাধিকারের সর্বোচ্চ একটি উদাহরণ হিসাবে থাকবে। সেই দায়িত্ব আমি আপনাকে সকলে পালন করতে হবে। আজকে অনেকে বলার চেষ্টা করছেন যে একটি সামনে নির্বাচন, এই নির্বাচন অনেকে আছে যে টাকার বিনিময়ে, শক্তির বিনিময়ে, তাদের পেশি শক্তি দিয়ে তারা চেষ্টা করবে একটি এই ভোট নেওয়ার জন্য। আমি মনে করি এই যে গোপন ভোট, গোপন ব্যালট, এইটা আপনার দায়িত্ব। আপনি না ভোটের যদি না থাকে সেখানে দেবেন না, যাবেন না। যদি যেখানে আপনার মার্কা হোক আর যে মার্কা হোক, আপনার লোককে আগে লোক চিনতে হবে, লোকের চরিত্র চিনতে হবে। এই লোক আপনার কাছে সমাজে আপনার উপকারে আসবে কিনা। আপনার অর্থ, আপনার কাজ, আপনার কর্ম করে খেতে হবে। আপনি শুধু একটি শাসন, ন্যায় নীতি, আদর্শের, ন্যায্যতার ভিত্তিতে যদি সমাজ প্রতিষ্ঠা হয়, তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেই রাষ্ট্রের জন্য আমাদের যে করণীয় আইন, বিচার ব্যবস্থা সব কিছু আমাদের সমানভাবে চলবে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই মানবাধিকারের দিবসে আমি প্রত্যাশা করি এই আজকে রাষ্ট্রের কাছে যারা দায়িত্বে আছে, এই রাষ্ট্র ফ্রিডম, ইকুয়ালিটি ফর অল, ফর জাস্টিস, জাস্টিস ফর অল, সকলের জন্য সমান বিচার ব্যবস্থা তৈরি করবেন। আগামীতে একটি ভালো নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে। কেউ খাবে, কেউ খাবে না, কেউ মানে অহংকারের বশবর্তী হইয়া রাজ প্রশাসনে চালাবে, আর আমরা যারা গরিব, আমরা রাজপথে, মাঠে, ময়দানে খেয়ে যাই, তাদের কোনো খেয়াল নজর রাখবেন না। অতএব সেই ধরনের রাজনীতি এবং সেই ধরনের নেতা প্রতিষ্ঠা করেন। আপনার হাতে আপনার একটি ভোট দিতে পারে রাষ্ট্রের জন্য একটি সর্বোচ্চ একজন নেতা। অতএব সমাপ্তি ক্ষেত্রে আমি বলবো, বাংলাদেশের সেই দিকে খেয়াল রেখে সামনে নির্বাচনে আমরা বাংলাদেশকে লাল সবুজের বাংলাদেশ এবং 5ই আগস্টের আগে যারা আত্মাহুতি দিয়েছে, এই বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা, ন্যায্যতার ভিত্তিতে এবং একটি সমাজ প্রতিষ্ঠার ভিত্তিতে যারা জীবন দিয়েছে, আমরা তাদের যদি সেই দায়িত্ববোধ, আমরা যদি তাদের জন্য কিছু করতে পারি, আমি মনে করি মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। এই মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ইসলামিক স্কলার, হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের নির্বাহী প্রধান হাফেজ মাওলানা মুফতি নুরুল আমিন। তাকে তার জ্ঞানগর্ভ আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা, এই মহৎ স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত 2013 সাল থেকে অদ্যাবধি আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসার থেকে পাথুরিয়া পর্যন্ত এই সংগঠন মানবতার কল্যাণে ব্রত হয়ে কাজ করে যাচ্ছে। সেই দিবসটি পালন করার জন্যে আজকে জাতীয় প্রেস ক্লাব মানিক মিয়া হলে আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের উদ্যোগে আজকে অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে। আমি একটা নগণ্য মানুষ। আজকে বিশ্ব মানবাধিকার দিবস প্রেক্ষিত বাংলাদেশ সংক্ষিপ্ত পরিমণ্ডলে পরিসরে এই বিষয়ে কথা বলে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। আমার পাশে উপবিষ্ট আছেন ফারুক ভাই। উনি একজন দক্ষ মানুষ, একটি সংগঠনকে পরিচালনা করে এবং 12 দলীয় জোটের নেতৃত্ব দেন। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন সভাপতি মহোদয়, যিনি ঢাকা এবং ঢাকা বিভাগকে মানবাধিকার সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে আসাদুজ্জামান জুয়েল ভাই কাজ করে যাচ্ছেন। আজকে এখানে উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অঙ্গনের দায়িত্বশীল ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় জানেন যে আমরা যখন মানবাধিকারের কথা শুনি তখন আমরা মাদার তেরেসা মনে করি। আমরা যখন মানবাধিকারের কথা শুনি তখন জাতিসংঘ স্মরণ আসে। আমরা যখন মানবাধিকারের কথা বলি তখন আমাদের হিউম্যান রাইটস ওয়াচের কথা আমাদের স্মরণ আসে। আমরা যখন মানবাধিকারের কথা বলি এই যে সংগঠন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের কথা স্মরণ আসে। কিন্তু আপনারা নিশ্চয় জানেন আমাদের স্লোগানটি হচ্ছে সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। এই পৃথিবীর মধ্যে সকল ধর্মের লোকদেরকে নিয়ে যুগে যুগে নবীরা এবং রসুলরা সকল ধর্মের নবীরা মানুষদেরকে নিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করেছিলেন। এই মানবাধিকারটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন আজানটা হয়ে যাক, হ্যাঁ, একজন উত্তর দিলে হয়ে যায়, সমস্যা নেই। আমরা মানবাধিকারের যখন কথা শুনি আপনারা নিশ্চয় জানেন এই পৃথিবীর মধ্যে, আমি দেশ বিদেশে বিভিন্ন প্রোগ্রামে কথা বলি, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবাধিকারের প্রবক্তা হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির আদর্শ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মধ্যে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির কোনো রসুল ছিলেন না, তিনি মুসলমানদের কোনো রসুল ছিলেন না, তিনি ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য অধ্যাপক হিটরি বলেন
of all the religious personalities of the world, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানবতার জন্য একজন সফলকাম নেতা। আপনারা নিশ্চয় জানেন, রসুল যখন নবুয়াত পাননি, উনি যুবক ছিলেন, তিনি দেখলেন ধর্মের মধ্যে বিবাদ, এক ধর্মের লোক আর এক ধর্মের লোকের উপর অত্যাচার করে, এক জাতির লোক আর এক জাতির উপরে লোকের অত্যাচার করে, নারীদের উপরে জুলুম করা হয়, শিশুদের উপরে অত্যাচার করা হয়, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে না। তিনি সমস্ত ধর্মের যুবকদেরকে ডাক দিলেন, সমস্ত গোত্রের যুবকদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে একটি কি করলেন, পরামর্শ করলেন। বললেন, দেখো, আমাদের এই সমাজ থেকে অন্যায় দূর করতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে জোরালো করতে হবে, সন্ত্রাসকে দূর করতে হবে। তোমরা কি একমত আছো? সবাই বললেন, আমরা একমত আছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের প্রস্তাবনায় সম্মিলিত ভাবে পরামর্শের ভিত্তিতে একটি সংগঠন তৈরি করলেন, একটি মানবাধিকার প্রথম সংগঠন, স্বীকৃত মানবাধিকার সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নামটা কি আপনারা জানেন? সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল, দ্যাট মিনস হিউম্যান রাইটস। আজকে সেই মানবাধিকার প্রতিষ্ঠা কথা কিন্তু বলে না, আমরা হিউম্যান রাইটস বলতে বুঝি বিভিন্ন অঙ্গে। এই যে ইমাম আজান দিচ্ছে না, এই আজানের আহ্বানটা হলো মানবাধিকারের আহ্বান। আপনারা নিশ্চয় জানেন যে ইসলাম মানবতার পক্ষে কথা বলে। ইসলামের মধ্যে সবচাইতে আহাম্মুল ফরায়েজ, সবচাইতে বড় ফরজ হচ্ছে মানবাধিকারের কাজ করা। যে অনুষ্ঠানে আপনারা সবাই সুন্দরভাবে বসে রয়েছেন, এটা সোয়াব হচ্ছে না? এটা অবশ্যই সোয়াব হচ্ছে। ইসলামের কোনো আইন কোনো সুনির্দিষ্ট কোনো আইনের মধ্যে সীমাবদ্ধ নয়। দি হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আজকে আপনারা নিশ্চয় জানেন যে একজন মুয়াজ্জিন প্রচণ্ড শীতের মধ্যে রাত্রির আজান দিতে যাচ্ছে, দেখলো যে একটি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা একটি ঘরে আগুন ধরে গেছে। ইসলাম কি বলে? যে আগে প্রথম আপনার আজান দেওয়াটা বন্ধ করেন। আপনি হলেন মানবতার ডাক দিচ্ছেন, ওই মুয়াজ্জিন কি করবে? আসসালাতু খায়রুম মিনান নাওম স্টপ করে দিয়ে আগে মাইকে আওয়াজ দেবে যে প্রিয় ভাইরা আপনারা সবাই বাইর হন, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে মানবতার বাঁচার জন্য আপনারা বাইর হয়ে যান। এই স্লোগানটা, এই ডাকটা আগে দিয়ে তারপরে সে আজান দেবে। এটাই ইসলাম। আপনারা কয়দিন আগে খবর পেয়েছেন মুর্শিদাবাদ, ভারতের একটি মাইক্রোবাস যখন পানির মধ্যে ডুবে গেল, সব কটা ছিল নন মুসলিম। ইমাম সাহেব তিনি আজান বাদ দিয়ে মাইকে সবাইকে ডাক দিলেন, জনগণরা ওই মাইক্রো সহ উদ্ধার করলেন। সবাই জীবিত ছিল, সবাই ছিল অমুসলিম। উনি কিন্তু কোনো ধর্মের দিকে লক্ষ্য করেননি। এটা ইসলাম শিক্ষা দেয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে মানবাধিকার সংগঠনকে আমাদেরকে এই জন্য সোচ্চার হতে হবে, মানবতার পক্ষে কথা বলার জন্য আমাদের আরও চেষ্টা করতে হবে। আপনারা নিশ্চয় জানেন যে কোরআনে কারিমের মধ্যে প্রথম আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুরু করি। এই শুরুর আয়াতটা হলো মানবতার আয়াত। বিসমিল্লাহ বলে শুরু করি, এই বিসমিল্লার আয়াতটা হলো মানবতার আয়াত। কিরকম? যে সমস্ত প্রশংসা ও আল্লাহর জন্য, যিনি গোটা বিশ্ববাসীকে সৃজন করেছেন। তিনি দয়াময়, তিনি দয়ালু। এটার মধ্যে কোনো মুসলমান আছে? এদের মধ্যে কোনো মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ হচ্ছে সমস্ত মানুষের রব। অতএব মানবাধিকার কাজটা হবে একটি সমাজের মধ্যে, একটি রাষ্ট্রের মধ্যে সকল ধর্মের লোকজন থাকবে, তাহলে সেই রাষ্ট্রটা হবে একটি সুগন্ধি রাষ্ট্র। আপনারা নিশ্চয় জানেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে হয় প্রথম খেয়াল করা যে ব্যক্তি জীবনে, আমি যেটা হাদিস পড়লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বিশ্ব মানবতার মুক্তির আদর্শ উনি বলছেন যে এই পৃথিবীর সমস্ত মানুষ দায়িত্বশীল, কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আমরা কিন্তু আমাদের যতই অর্থবিত্তের মালিক হই না কেন, আমরা কি একদিন সাদা কাপড় পরে চলে যাব না?
সব রেখে যাবেন। কিন্তু আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনি যদি সুন্দর কাজ করতে পারেন, আপনি যদি মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, তাহলে সেই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ পরিচয় দেবেন যে ইনি একজন মানবতার বন্ধু, মানবতার মানুষ, আমার প্রিয় বান্ধা। শুধু নামাজ পড়লেন আর পথে এসে মানুষের উপকার করলেন না, এটা কিন্তু ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি মুমিন একদিকে নামাজ পড়বেন, একদিকে মানবতার কল্যাণের জন্য সকলের জন্য কাজ করবে, সেই হবে প্রকৃতপক্ষে মুমিন। এই জন্য ব্যক্তি জীবনে আপনি কি মানবাধিকার প্রতিষ্ঠা করছেন প্রিয় ভাইয়ের আমার? আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, যখন দেখছেন যে একটা নারী বেইজ্জতের শিকার হচ্ছে, আপনি আপনার পরিচয়টা সামনে বহন করেন, এই পরিচয়টা সামনে দেখান যে আমি একজন মানবাধিকার কর্মী। এভাবে একটা মহিলাদের অত্যাচার করা যায় না, একটা শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, আপনি সেখানে প্রতিবাদ করেন, আপনি মানুষদেরকে উপকার করেন, হসপিটালে গিয়ে রক্তদান করেন, তাহলে দেখবেন যে আপনার মনে অনেক ভালো লাগছে। আপনি যখন শোবেন, আপনি যখন কাজ করবেন, তখন চিন্তা করবেন যে আমি আজকে কয়েকটা ভাইকে উপকার করেছি। সুতরাং মানবাধিকার শুধু চিল্লালেই হবে না। আমি আহ্বান করব আজকে প্রোগ্রামে প্রত্যেকটা ভাইরা যারা আছেন, যারা মানবাধিকার সদস্য নন বা মানবাধিকারের সদস্য, আজকে তো শপথ গ্রহণ করেন যে আমি প্রতিদিন আমার ব্যক্তি হিসাবে কয়টা মানুষের উপকার করি। এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে সেটা হবে ব্যক্তি জীবনের মানবাধিকার কাজ। পারিবারিক জীবন, ভাই আসেন, ভাইকে বসতে দিন, আসেন ভাই, আসেন ভাইকে বসতে দিন। এই তারিক ভাই আসেন, আসেন, একটা চেয়ার দেন। ঠিক আছে, আচ্ছা, সরি, ঠিক আছে। পারিবারিক জীবন মানবাধিকারে আমি সংক্ষিপ্ত করব। পারিবারিক জীবনে মানবাধিকার কি? আপনার পরিবারে সন্তান আছে, সন্তানের অধিকার প্রতিষ্ঠা করা। আপনারা